আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল থেকে ফেসবুকে দেখছি শুরু করেছে প্যারিসের পিনাকি ভট্টাচার্য যে জেনারেলদের জরুরি মিটিং চলছে গতকাল, এবং অনেকেই ফেসবুকে অনেক কিছু বলেছেন যার অধিকাংশই মন গড়া। এখানে আমাদের একটু জেনে রাখা দরকার যে বছরে সেনাবাহিনীতে দুটো প্রমোশন বোর্ড হয়, একটা অগাস্ট মাসে আর একটা হলো সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এই অগাস্ট মাসে যে প্রমোশন বোর্ডটা হয় তখন লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার, এই পজিশনগুলোতে প্রমোশন দেওয়া হয়। এবং এই যে অক্টোবর মাসে যেটা হলো জাস্ট এই ফার্স্ট উইকে যেটা হলো, সেখানে সাধারণত মেজর পদে এবং লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন দেওয়া হয়। এই প্রমোশনে সাধারণত অংশগ্রহণ করে জেনারেল, সেনাপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেলরা। তো সারা দেশ থেকে মেজর জেনারেলরা এই প্রমোশন বোর্ডের সময় ঢাকা আসে। প্রমোশন বোর্ডের মিটিং শেষে সাধারণত পরের দিন এই যে জেনারেলরা আসেন তারা তাদের নিয়ে সেনাপ্রধান একটা মিটিং করেন, যেটাকে বলা হয় জেনারেল কনফারেন্স। এটা কিন্তু প্রমোশন বোর্ডের পরের দিন এটা হয়, এটা একটা রুটিন প্র্যাকটিস। সো এটাকে আপনি জরুরি মিটিং বা অন্য কোনো নামে ডাকতে পারেন না। এবং এই যে রবিবার এখানে প্রমোশন বোর্ড মিটিং শুরু হয়েছিল এবং বুধবারে সেটা শেষ হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার ছিল জেনারেল কনফারেন্স ওই প্রমোশন বোর্ডের মিটিং এর পরে। এই মিটিংটাকেই দেখলাম যে ফেসবুকে জরুরি সব মিটিং, সেই অনেকেই আমাকে নক করেছেন যে ভাই এরকম কি ঘটনা, কি ঘটেছে। তো আমি জানার চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম যে প্রমোশন বোর্ডের মিটিং এর পরের দিন তো জেনারেলস কনফারেন্স হয়। সো এখানে তো এটা নিয়ে একেবারে জরুরি মিটিং, মানে ভাবটা এরকম যে ঘটনা তো একটা ঘটেছে। প্রায় 24 জন বা 26 জন সামরিক অফিসার, তাদের মধ্যে কিছু আছেন অবসরে গেছেন, কিছু আছেন এলপিআর এ আছেন, পিআরএল, আর কিছু আছেন সার্ভিং, 14 জন বোধহয় সার্ভিং অফিসার। তো তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা হয়েছিল এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর যখন এই জেনারেল কনফারেন্সটা হয়েছে তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির রিয়াকশনে এই জেনারেল কনফারেন্স হয়েছে, উইচ ইজ নট ট্রু। জেনারেল কনফারেন্সটা এই সময় এমনিই হতো, যেহেতু জেনারেলরা এসেছেন এবং যেহেতু এটা সেনাবাহিনীতে এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম ঘটনা ঘটেনি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য তাকে এইভাবে, মানে এটা আর্মি কিন্তু কমান্ড ফলো করে তার দায়িত্ব পালন করে, তাকে আইসিটিতে এরকম তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এই টোটাল বিষয়টা নজিরবিহীন। তো ন্যাচারালি জেনারেল কনফারেন্সে এই বিষয়টি কেউ কেউ আলোচনায় তুলেছিলেন, কিন্তু এই ইস্যুটার জন্যই জেনারেল কনফারেন্স হয়নি। জেনারেল কনফারেন্সে 56 জন সম্ভবত মেজর জেনারেল উপস্থিত ছিলেন। তো এই জেনারেল কনফারেন্সে এই বিষয়টা উঠেছে, এই বিষয়টা শুনেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, কিন্তু তিনি তেমন কোনো মন্তব্য করেননি। তিনি কাউকে বোধহয় বলেছেন যে তিনি এই যে আর্মির কনসার্নটা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাবেন। তবে এটা সত্য যে সমগ্র আর্মিতে দারুণ ক্ষোভ দানা বেঁধে উঠেছে, এবং শুধু আর্মি অফিসারদের মধ্যে নয়, সৈনিকরাও এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষুব্ধ। তার দায়িত্ব ছিল সেনাবাহিনীকে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, একটা বাহিনী হিসেবে প্রোটেক্ট করার। এই দায়িত্বটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। জেনারেল ওয়াকার কদিন আগে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা স্টাডি পিরিয়ড, আর্মির একটা স্টাডি পিরিয়ডে বলেছিলেন যে তিনি বিভিন্ন জনের কাছে গিয়েছেন যেন এই মামলাটা না হয়, যেন আর্মিদের ইমিউনিটি দেওয়া হয়। আর্মিদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখে তিনি তার বুক ফেটে যাবে, এইসব আজরা মানে পেঁচাল তিনি পেরেছিলেন স্টাডি পিরিয়ডে। এইবার আমি আপনাদের কিছু তথ্য দিই। এই যে সেনাবাহিনীকে এইভাবে আইসিটিতে মামলায় আসামি করা হলো, এটি সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কাজ। এরা সরকারি দায়িত্ব পালন করে, বাহিনীর হয়ে দায়িত্ব পালন করে,
এবং জাতীয় নিরাপত্তার দায়িত্বে এরা কিন্তু সাংবিধানিক ভাবে বা আইনগত ভাবে প্রোটেক্টেড। এরা কারো কাছে এই জন্য জবাবদিহি করতে বাধ্য নয়। এরা ন্যাশনাল ইন্টারেস্টে এই কাজগুলো করে থাকে। বিশেষ করে ডিজিএফআই দেখলাম যে বিগত সব 5 জন মহাপরিচালকের বিরুদ্ধেই মামলা জারি করেছে। আমি অবাক হয়েছি এই যে জুলাই আগস্টের 24 সালের জুলাই আগস্টে যিনি ডিজিএফআই প্রধান ছিলেন মেজর জেনারেল হামিদুল হক, যিনি জামাত এবং আন্দোলনকারী অন্যান্য শক্তিকে সহায়তা করেছেন, শেখ হাসিনার সাথে বিট্রে করে তিনি আন্দোলনকারী লাল বদরদের সহায়তা করেছেন, তার বিরুদ্ধেও দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তো এই ঘটনাটা এটার পেছনে জেনারেল ওয়াকার সম্পূর্ণভাবে জড়িত। একটা চক্রান্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা। এই ধ্বংসের প্রক্রিয়ায় জামাত জড়িত, অন্যান্য শক্তি জড়িত, বাংলাদেশ বিরোধী শক্তি জড়িত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত এবং স্বয়ং সেনাপ্রধান নিজেও জড়িত। সেনাপ্রধান তো জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। শেখ হাসিনার সরকার অপসারণে তিনি বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং মানুষের কাছে ধারণা ছিল তিনিই বোধহয় পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি যে গুরুত্ব হারিয়েছেন, তিনি যে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এটা তিনি কতখানি উপলব্ধি করেন জানেন কিনা। কিন্তু আমি কিন্তু আরো 2-3 মাস আগে বলেছিলাম যে হি ইজ লুজিং হিজ পজিশন, এবং এখন তিনি যদি সত্যিও কারো কাছে যে বলেন যে সেনাবাহিনীকে এভাবে বিচার করা যাবে না, কেউ তার এই কথা শুনছে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার তার সম্পর্কে আমাকে একজন মন্তব্য করেছিলেন, একজন সাবেক সেনা কর্মকর্তা, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটার মিল পাই। সেটা হলো যে সবকিছুতে তিনি নাটক করেন। তার মনের ভেতরে এই জামাত পীড়িতি, যেটা 5ই অগস্ট থেকে আমরা দেখে আসছি 24 সালের, সেই জামাত পীড়িতিতে কিন্তু কোনো ছেদ পড়ে নাই। মাঝে মধ্যে জামাত তাকে গালিটালি দেয়, মুনাফেক বলে, কিন্তু তার পক্ষ থেকে জামাতের প্রতি প্রেম কিন্তু 1 ছটাকও কমে নাই। এই যে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের এইভাবে নজিরবিহীনভাবে বেআইনিভাবে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে, এইটা তিনি ঠেকাতে পারতেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, যেসব সেনা কর্মকর্তা, তাদের স্ত্রীরা গতকাল সকালে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন, কিন্তু তিনি শুনেছেন, তিনি কোনো কথা বলেন না। সেখান থেকে বেরিয়ে এক ভাবি বলেছেন যে উনি জামাত ছাড়া কিছু বোঝেন না, ওনাকে এসব বলে লাভ নেই। এক বন্ধুর সাথে আলাপচারিতায় জেনারেল ওয়াকার বলেছেন যে আমি একা কি করব, এখানে বিদেশিদের কাছেও আমার অনেক অব্লিগেশন আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বিদেশিদের কাছে তোমার অব্লিগেশন আছে, সেনাবাহিনীর কাছে তোমার কোনো অব্লিগেশন নাই? সমগ্র সেনাবাহিনীকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আগামী দিনের ইতিহাস লেখা হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের নেতৃত্ব দিয়েছিল এই বাংলার নব্য মির্জাফর জেনারেল ওয়াকার খান। সেনাবাহিনীর ভেতরে আসলেই এই মুহূর্তে শুধু ক্ষোভ যে দানা বেঁধে উঠেছে তাই নয়, একটা ক্রাইসিস চলছে। অনেকেই বলছেন যে সেনাবাহিনীর নিজস্ব কিন্তু একটা লিগ্যাল টিম আছে, যেমন ডিজিএফআই এর একটা লিগ্যাল টিম আছে, এরকম আর্মির একটা লিগ্যাল টিম আছে, এবং এখানে বড় বড় নাম করা আইনজীবীরা কাজ করে। তাদের পরামর্শ হলো ডিজিএফআই বা ওভারঅল আর্মির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা উচিত যে বেআইনি ভাবে এইসব সেনা কর্মকর্তাকে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমি জানি না জেনারেল ওয়াকার এই পথে হাঁটবেন কিনা, কিন্তু যেহেতু আমার আরেকটি সূত্র বলছে তিনি জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং তিনি জামাতের সাথে মিলেমিশেই চলছেন, সুতরাং এই পথটা তিনি অবলম্বন করবেন কিনা আমি জানি না। অনেকেই বলছেন যে অবসরপ্রাপ্ত সেনা প্রধান যারা রয়েছেন কিংবা সেনা কর্মকর্তারা যারা রয়েছেন, রাওয়ার যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কি করছেন, তারা কি করবেন সেটি নিয়েও আমার সন্দেহ আছে। বিশেষ করে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি নিজেই গুম কমিশনে গিয়ে এই সেনা কর্মকর্তাদের বিচারের পরামর্শ দিয়ে এসেছিলেন। এই ইকবাল করিম ভুইয়া, যিনি শেখ হাসিনা সরকারের আমলে সেনা প্রধান হয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে
অনেকগুলো সুবিধা নিয়েছিলেন। ডিওএইচএস এর বাড়ি, ইউনিভার্সিটির পারমিশন, তারপরে এই পাওয়ার প্ল্যান্ট, অনেকভাবে সুবিধা নিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইকবাল করিম ভূঁইয়ার, সম্ভবত ইকবাল করিম ভূঁইয়া ভুলে গেছেন অথবা ইকবাল করিম ভূঁইয়া মনে করেন যে আমরা জানি না, সেটা হলো যে সেই সময় জেনারেল মুবিন সেনা প্রধান থাকা সত্ত্বেও কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি ইকবাল করিম ভূঁইয়া এই শেখ হাসিনার কাছে গিয়ে ক্যান্টনমেন্টের 6 নম্বর মইনুল রোডের জিয়াউর রহমানের বাড়ি ভাঙার ব্যাপারে সে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন এবং জিয়াউর রহমানের বাড়ি ভাঙায় সেনাবাহিনীর পক্ষ থেকে সবচেয়ে তৎপর ভূমিকা রেখেছিলেন এই জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আমি জানি না বিএনপির এই তথ্য জানা আছে কিনা। তো সেই ইকবাল করিম ভূঁইয়া আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, আগারটাও খেয়েছেন, এখন গোড়ারটা কুড়াচ্ছেন। আবার এই ওয়াকার কদিন আগে আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীর তার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেদিন সেই মিটিং এ তিনি মির্জা ফখরুল আলমগীরের টেলিফোন থেকে লন্ডন প্রবাসী নির্বাসিত নেতা তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তার এই ফোন আলাপের ইনফরমেশন অনেকেই জানেন, তার কাছের মানুষ, এবং তারা কেউ কেউ আমাকে বলেছেন যে ওয়াকার কখনোই চায় না বিএনপি ক্ষমতায় আসুক। ওয়াকার সর্বান্তকরণের চেষ্টা করছে যে কোনো ভাবে পরবর্তী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনতে। তাহলে দেখেন, এই নাটের গুরু একদিকে সেনাবাহিনীর কাছে যে কাঁদছে, বলছে আমি সবার কাছে যাচ্ছি, আমার কথা কেউ শুনছে না। কেন? আপনার তো ড্রাইভিং সিটে থাকার কথা, আপনার কথা শুনবে মানে আপনি যেটা বলবেন সেটাই অর্ডার হবে। দেশ তো এখন ফ্রিস্টাইল চলছে, তাহলে আপনার কথা কেন শুনবে না? আপনি আসলে চাননি আপনার কথা কেউ শুনুক, বরং যে ঘটনাটা ঘটছে সেটা জেনারেল ওয়াকারের সম্মতিতে, এবং তিনিও এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। এবং এই অবস্থায় সেনাবাহিনীতে, যদিও এটা একটা ডিসিপ্লিন ফোর্স, যেভাবে ক্ষোভ দানা বাঁধছে এবং সর্বপর্যায়ে একেবারে জুনিয়র লেভেল থেকে শুরু করে, তাতে আগামী দিনে কি অবস্থা হবে আমি জানি না। গত স্টাডি পিরিয়ডে জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছিলেন যে আজকে যারা এই অফিসারদের বিপদ দেখে হাসছে তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে তারাও এরকম বিপদে পড়তে পারে। এই জেনারেল ওয়াকারের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আজকে জেনারেল ওয়াকার যে ডার্টি গেমটা খেলছে, সেনাবাহিনীকে ধ্বংসের যে প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে, একদিন তাকেও প্রিজন ভ্যানে চড়ে বিচারালয়ে হাজিরা দিতে হবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের ওয়াইফদের নিয়ে একটা সংগঠন আছে, লেডিস ক্লাব, এবং যেটার চিফ প্যাট্রন হলো সেনা প্রধানের মিসেস। অনেকেই বলছেন যে লেডিস ক্লাব শুড স্টেপ ফরওয়ার্ড। সেনাবাহিনীর এই ক্রাইসিসে তাদেরও একটা ভূমিকা রাখার সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখবার জন্য আমি সংশ্লিষ্ট তরুণী ভাবিদের অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ক্যান্টনমেন্টের পরিস্থিতি ভালো না, দ্যাটস ট্রু, এবং এই ঘোলা জলে অনেকেই মাছ শিকার করতে চাইবে, অনেকেই আবার ভারত বিরোধিতার কথা বলে দেশের বাইরে থেকে অনেক রকমের উস্কানি দেবে, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুম, খুন, জোরপূর্বক আটক, নির্যাতন ইত্যাদি নানা রকম অভিযোগে অভিযুক্ত 23 জন সেনা কর্মকর্তা, আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী। মোট 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই বিচার নিয়ে গত প্রায় 1-1.5 মাস ধরে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ, ম্যানেজারিয়াল ব্যাপার ইত্যাদি নানা রকম কাজ করছে। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়া বা এই ব্যাপারে না করার ব্যাপারে তিনি সমঝোতা করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এমনকি তিনি বাংলাদেশের চিফ জাস্টিসের সঙ্গেও দেখা করেছিলেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন, কিন্তু
কোনো কিছুতে কিছু না হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের দায়ে সামরিক কর্মকর্তাদের নামে চার্জ গঠিত হয়েছে এবং গত 8 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই যে 23 জন বা 24 জন সামরিক কর্মকর্তা, এই 23-24 সামরিক কর্মকর্তার মধ্যে 17 জন এখনো কর্মরত আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন আইনের সংশোধনী 3 দিন আগে যে সংশোধনীটা আনা হয়েছে, আগে আইনে ছিল যে সাজা হলে তাদের এই ব্যাপারগুলো ঘটতো, যেমন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না, সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না, পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে না, কোনো সরকারি পদে যোগদান করতে পারবে না, সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না, এমনকি সরকারি কর্মে যদি নিয়োজিত থাকেন তাহলে তাকে অপসারণ করতে হবে। শুধু চার্জ গঠন করলে, আগে আদালত যদি সাজা দিত, চার্জ গঠন মানেই কিন্তু একজন অপরাধী নয়, কিন্তু আইনে সংশোধন আনা হয়েছে যে চার্জ গঠন করলেই তার এই ধরনের অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করতে হবে। এখানে 17 জন সামরিক কর্মকর্তা আছেন যারা এখনো চাকরিরত আছেন, কর্মরত আছেন, এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আগামী 22 অক্টোবর পরবর্তী শুনানির দিন তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এই যে কর্মরত 17 জন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অনেকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন। যারা দেশের বাইরে আছেন তাদের তো গ্রেপ্তার করবার কোনো অপশন নেই এই মুহূর্তে, কিন্তু যারা এখনো পর্যন্ত অফিস করছেন, চাকরিরত আছেন, তাদেরকে গ্রেপ্তার করবে কে? ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমিও গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি যে গতকালকে এই ঘটনাটাকে নিয়ে ক্যান্টনমেন্টে একটা তোলপাড় হয়েছে যে 1952 সালের সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে। এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা টান উত্তেজনা বিরাজ করছে। আমি বারবারই প্রশ্ন করছি যে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে তোলপাড় যে এটা কি এইভাবে হবে নাকি ওইভাবে হবে, এটা নিয়ে এখনো পর্যন্ত চলছে এবং এটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এবং এই ঘটনাটা যেহেতু ব্যতিক্রম, অতীতে কখনো ঘটেনি, আমাদের কাছে নতুন। এই ঘটনাকে কেন্দ্র করেই ইউনূসের খেল খতম কিনা আমি গতকালকে একটি কন্টেন্টে কথা বলেছি। গত 14-15 মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমন ঘটনা কিন্তু ঘটেনি। আজকের ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবর্তনও আসতে পারে। সামরিক শাসন কিংবা ইউনূস সরকারের বিদায়, আমি গতকালকে বলেছি, আবারও রিপিট হচ্ছে, কারণ ইউনূস সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ। ইউনূস সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ। শুধু ব্যর্থ হলে তো হতো, নানান অপকর্মে জড়িয়ে পড়েছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ মনে করছে ইউনূস সরকারের আর থাকবার কোনো অধিকার নেই। সেনাবাহিনী কি চুপ করে আছে? সেনাবাহিনীতে পক্ষ আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই শক্তিটাই বেশি, এখনো পর্যন্ত বেশি আছে। আর স্বাধীনতা বিরোধী জামাত, পাকপন্থী, এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত কম। আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে কে জিতবে, আমার স্বাধীনতা জিতবে, আমার মুক্তিযুদ্ধ জিতবে, নাকি কে জিতবে? সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এটা নির্ধারিত হবে। আমরা শুরু থেকেই অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বলে আসছি যে অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, এখানে নানা রকম টার্নিং পয়েন্ট আছে। আগামী 22 তারিখের মধ্যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে কোর্টে হাজির করতে হবে এবং 21 তারিখে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আপিল বিভাগে রিভিউ, যে একটা পর্যালোচনার শুনানি আছে,
21শে অক্টোবর। তো 21 এবং 22 খুব গুরুত্বপূর্ণ, যে আসলে কি সেনাবাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটা সিভিল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সিভিল কোর্ট কি গ্রেপ্তার করতে পারবে, পেরে কি আদালতে হাজির করতে পারবে? এই 23 জনের মধ্যে ম্যাক্সিমামই বাংলাদেশে আছে এবং কর্মরত আছে। আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে গ্রেপ্তারি করবে পুলিশ। আপনারা জানেন যে গত বুধবার 13টি দপ্তরে, সেনাবাহিনীর সব কটা দপ্তর এবং আইজিপি কে এই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ পাঠানো হয়েছে। সেই পুলিশ, এই পুলিশকেই এখন সেনাবাহিনীর পাহারা দিয়ে থাকতে হয়। সেই পুলিশ এই সেনা কর্মকর্তাগুলোকে গ্রেপ্তার করতে পারবে কি আসলে? আজকে আমরা 10 তারিখে কথা বলছি, 10 অক্টোবর, সামনে 10-12 দিন আছে। এই 10-12 দিন কি সময় নেবে, নাকি 10-12 দিনের আগে এই ইস্যুটাকে কেন্দ্র করে, মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে, ক্যান্টনমেন্টে ঢিল মারা মানে মৌচাকে ঢিল মারা, এই মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দেশে কি একটা পট পরিবর্তন হবে? কারণ গত 14 মাস 15 মাসে দেশ নানা ক্ষেত্রে নানাভাবে ব্যর্থ হয়েছে। এরকম একটা ইউটার্ন এলে বা টার্নিং পয়েন্ট এলেই মানুষ প্রত্যাশা করে এই বুঝি পরিবর্তন। আমরা কি পরিবর্তন দেখতে পাবো? আমরা গতকালকেও বলেছি যে সব জেনারেল দ্বিমত পোষণ করেছে যে এই যে আইসিটি সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি জারি করেছে বা বিচার করছে, এতে দ্বিমত পোষণ করেছেন। এই দ্বিমতের ফলাফলটা আমরা কি পাবো? আবারও আলাপ করতে আজকে এসেছি যে আমরা কি খুব শীঘ্রই একটা কিছু দেখব? এবার যদি না দেখি তাহলে সেনাবাহিনী তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েই গেছে। সেনাবাহিনীর আরো কতটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেটাও কি আমাদের দেখতে হবে, নাকি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ী হবে? কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে, মানলাম, গুম খুন অন্যায়ভাবে যদি করে থাকে। কিন্তু এই যে ডিজিএফআই 5 জন ধারাবাহিকভাবে যারা দায়িত্ব পালন করেছেন গত 15-16 বছরে, ডিজিএফআই কার? গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর। তাহলে তো ওই সময়ের যত সেনা প্রধান ছিলেন তাদের সবাইকে তো আইনের আওতায় আনা উচিত। সেনা প্রধান চূড়ান্ত রিপোর্টিং বস কি? সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান। এটা কি আসলে যথাযথ আইন অনুযায়ী বা আইনের অধীনে কি এই কাজগুলো করা হচ্ছে, নাকি প্রতিহিংসামূলক, প্রশ্নবিদ্ধ? এই প্রশ্নগুলো এসে যায়। সব সামরিক গোয়েন্দা, সব গোয়েন্দা প্রধানকে আপনি অ্যারেস্ট করবেন ওই সময়ে দায়িত্ব পালন করেছে বলে, দোষ হোক নির্দোষ হোক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকেই তো প্রশ্নবিদ্ধ মনে হয়। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তো কাদের দখলে? আপনারা তো দেখতে পাচ্ছেন যে জামাতের দখলে। জামাত নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ করেছে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এখন দেখার বিষয় যে আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে? পুলিশ। সেই পুলিশের কি সেই শক্তি সামর্থ্য আছে? পুলিশকেই পাহারা দিয়ে রাখতে হচ্ছে সেনাবাহিনী। পুলিশ পদে পদে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে, সেনাবাহিনী গিয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সেই পুলিশ সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করবে। এখন দেখার বিষয় আগামী 22 অক্টোবর এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিনা, নাকি তার আগে কিছু একটা ঘটে যায়। এগুলো দেখবো নিশ্চয়ই আমরা।